দাফনে বিলম্ব হওয়াকে ঘিরে রহস্য, নিরাপত্তার কারণে 4 মাসেরও বেশি সময় পর হচ্ছে দাফন। অভ্যুত্থানে 3 বছরে অর্থনীতিতে অবিশ্বাস্য সাফল্য শ্রীলঙ্কার, পেয়েছে উচ্চ মধ্যম আয়ের দেশের স্বীকৃতি। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে তেহরানে। শনিবার রাজধানীর গ্র্যান্ড মসাল্লায় শুরু হয়েছে খামেনির চিরবিদায়ের মূল আনুষ্ঠানিকতা। 7 দিনব্যাপী এই আয়োজনে অন্তত 100 দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছে। ধারণা করা হচ্ছে পুরো আনুষ্ঠানিকতায় প্রায় 2 কোটি মানুষ অংশ নেবে। তেহরান, কোম এবং ইরাকের কারবালা ও নাজাফে জানাজা শেষে আগামী 9 জুলাই জন্মস্থান মাশহাদে দাফন করা হবে প্রয়াত ইরানি নেতাকে। তেহরান জুড়ে শোকের মাতম, প্রয়াত সর্বোচ্চ নেতাকে চিরবিদায় জানাতে লাখো মানুষের ঢল। ইরানের রাজধানীর গ্র্যান্ড মোসাল্লায় কফিনবন্দি নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ক্ষমতা, প্রভাব কিংবা রাজনীতি সবকিছুই যেন থমকে আছে এখানে। কেবল একজন নেতার বিদায় নয়, একটি অধ্যায়ের অবসান। কালো পোশাকে প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছে শোকাহত জনতা। হাতে কোরআন, দেশের পতাকা আর প্রিয় নেতার ছবি। অশ্রুসিক্ত চোখে শোকের মাতম যেমন আছে, প্রতিশোধের স্লোগানও শোনা গেছে অনেকের কণ্ঠে। বৃহস্পতিবার রাজধানীর ইমাম খোমেনি হোসেইনিয়াতে উন্মোচন করা হয় খামেনির কফিন। প্রথমবার প্রকাশ্যে আসে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার পুত্রবধূ, 14 মাসের নাতনি, কন্যা ও জামাতার মরদেহ। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যাদের মৃত্যু হয়েছে। নিহতদের প্রতি সম্মান জানান বিভিন্ন দেশ ও ধর্মের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ 30 দেশের কয়েকটি দল। সপ্তাহব্যাপী চলবে আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। 6 জুলাই তেহরানের প্রথম দফা জানাজার পর খামেনি সহ অন্যদের মরদেহ নেওয়া হবে পবিত্র কোম শহরে। সেখানে আরেক দফা জানাজার পর 8 জুলাই ইরাকে নেওয়া হবে মরদেহ। নাজাফ ও কারবালায় আরও 2 ধাপে হওয়ার কথা জানাজা। 9 জুলাই মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে সমাহিত করা হবে আয়াতুল্লাহ খামেনিকে। ধারণা করা হচ্ছে আনুমানিক 2 কোটি লোক সমাগম হতে পারে আয়াতুল্লাহ খামেনির জানাজায়। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। দর্শক, এবার আমরা সরাসরি তেহরানে যাচ্ছি। সেখানে চলছে প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। আমরা একটু সরাসরি দেখব। باز همدست با ترور شدند، کفر و تکفیر در صف صفین ریخت بر خاک قدسی ایران خون ما ملت امام حسین. خون مظلوم نوحه میخواند، نقشه انتقام در دست است. طی شده دوره بزن در رو، کوچه های فرار بنبست است. خون مظلوم پر در آورد و شد ابابیل و بارش سجیل. ما رمیت است و از رمیت اینجا، دست حق شعله زد به اسرائیل. مرگ بر اسرائیل. باز جنگ حرامی است و حرم، جنگ کفتارها و کفترها. باز هم پیش دیده زینب بر سر نیزه می رود سرها. باز شیران حق نشان دادند کار خون از خطر درست‌تر است. لانه مارهای صهیون از خانه عنکبوت سست‌تر است. آرش این بار
رخت سبز به تن تیر خیبر شکن گرفت به کف خیره در چشمهای صهیون شد یا علی گفت و زد به قلب هدف تازه آغاز انتقام استیم تیر آرش بلند پرواز است حرم ماست این وطن ایران پر سردار দর্শক, আমরা সরাসরি দেখছিলাম আয়াতুল্লাহ আল খামিনির শেষ বিদায়ের যে আনুষ্ঠানিকতা তেহরানে চলছে, সরাসরি দেখাচ্ছিলাম। এদিকে বাবার জানাজা ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি থাকবেন কিনা তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। ইরানের বিভিন্ন গণমাধ্যম বলছে ইসরায়েলের হিট লিস্টের শীর্ষে তিনি রয়েছেন, আর প্রকাশ্যে আসলেই থাকছে বড় হামলার শঙ্কা। এ নিয়ে গণমাধ্যমগুলোয় বিভ্রান্তিও ছড়িয়েছে। কোনো কোনো গণমাধ্যম বলছে বাবার জানাজায় মুজতবা উপস্থিত থাকতে পারেন, তবে এ নিয়ে তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর আগে 28 ফেব্রুয়ারি ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় গুরুতর আহত হন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় উপলক্ষে উপস্থিত লাখো মানুষের জন্য খাবার ও পানীয়র ব্যবস্থা করেছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। বিনামূল্যে দেয়া হচ্ছে চা, শরবত, হালকা নাস্তা। দূর দূরান্ত থেকে তেহরানে আসা লাখ লাখ মানুষের অবসাদ দূর করতেই এই প্রচেষ্টা আয়োজকদের। এই শেষকৃত্যের মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি জনগণের সমর্থন ও বিপ্লবী চেতনা ফুটিয়ে তোলার চেষ্টা করছে দেশের সরকার। বিভিন্ন আনুষ্ঠানিকতার পর খামেনির মরদেহ ইরান থেকে ইরাকে নেওয়া হবে। শিয়া মুসলিমদের প্রধান ধর্মীয় কেন্দ্র নাজাফ ও কারবালা হয়ে আগামী বৃহস্পতিবার 9 জুলাই ইরানের ইমাম রেজা মাজারে তাকে দাফন করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ক্ষুধার্ত জাতি বলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। পাল্টা বিদ্রুপ করে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ বলেছেন যে দেশের 4 কোটি মানুষ খাদ্য সহায়তার উপর নির্ভরশীল, তাদের অন্য দেশকে ক্ষুধার্ত বলাটা হাস্যকর। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে গালিবাফ আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজ দেশের অভ্যন্তরীণ সংকট আড়ালের ব্যর্থ চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের মানুষের অপুষ্টির হারের দিকে নজর দেওয়ারও পরামর্শ দেন তিনি। সম্প্রতি সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন ইরানের অর্থনীতি ভেঙে পড়েছে। তেহরানের সাথে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে খাদ্য রপ্তানির পরিকল্পনাও জানান। শিয়া রীতি অনুযায়ী মৃত্যুর 24 থেকে 48 ঘন্টার মধ্যে দাফন সম্পন্ন করা বাধ্যতামূলক। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গেও এমনটাই হবে বলে প্রত্যাশা ছিল, কিন্তু একে একে 4 মাসেরও বেশি সময় পার হলো। খামেনির শেষ বিদায় নিয়েও রহস্য তৈরি হলো। সহকর্মী অনিক রহমানের তৈরি বিশেষ প্রতিবেদনের পেছনের কারণ জানব। 2026 সালের 28 ফেব্রুয়ারি তেহরানের কেন্দ্রস্থলে একটি ভূগর্ভস্থ বাংকারে নিখুঁত বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 50টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে শতাধিক বোমা ফেলে লক্ষ্যবস্তুতে, যাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান। প্রথম কয়েক ঘন্টা রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো খবরটি অস্বীকার করে। দাবি করা হয় সম্পূর্ণ সুস্থ থেকে নিরাপদ স্থান থেকে দেশ পরিচালনা করছেন খামেনি। কিন্তু 1 মার্চ পরিস্থিতি বদলে যায়। রাষ্ট্রীয়ভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। একই সাথে 40 দিনের জাতীয় শোকও ঘোষণা করা হয়। সবাই ধরেই নিয়েছিল দ্রুতই রাষ্ট্রীয়ভাবে আয়োজিত হতে যাচ্ছে বিশাল কোনো জানাজা। কিন্তু সেই জানাজা আর হলো না। বারবার পেছালো দাফনের সময়সূচি। মার্চে দেওয়া তারিখ পিছিয়ে করা হলো জুনে, অতঃপর জুলাইয়ে। অন্যদিকে একটি দেশের সর্বোচ্চ নেতার মরদেহ পড়ে থাকলো হিমাগারে। মূলত এই অস্বাভাবিক বিলম্বের পেছনে রাষ্ট্রীয়ভাবে দায়ী করা হলো যুদ্ধের ডামাডোল আর চরম নিরাপত্তা ঝুঁকিকে। কেননা যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্রমাগত বোমাবর্ষণের মধ্যে কয়েক কোটি মানুষের সমাবেশ এয়ার স্ট্রাইকের জন্য কতটা সহজ লক্ষ্যবস্তু হতে পারে তা গোয়েন্দারা খুব ভালো করেই জানতেন। এমন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব উঠল খামেনিকে গোপনে আগেই কোম শহরে দাফন করা হয়েছে, কিন্তু এটি ছিল একেবারেই ভিত্তিহীন কথা। ঠিক এই সুযোগটি কাজে লাগিয়েছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। দাফনহীন এই সময়কে কাজে লাগিয়ে তারা নীরবে একটি সামরিক অভ্যুত্থান ঘটায়, যেখানে নামমাত্র নেতা হিসেবে রাখা হয় মোস্তাবা খামেনিকে। আর এদিকে শীর্ষ কমান্ডারদের নিয়ে একটি সামরিক কাউন্সিল গঠন করে আইআরজিসি, যারা কার্যত পুরো রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
তবে শিয়া ইসলামে দেরিতে দাফন অত্যন্ত অস্বাভাবিক হলেও খামেনি প্রশাসন এই ঘটনার একটি ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা দাঁড় করায়। দাবি করা হয় চরম নিরাপত্তা ঝুঁকিতে বা প্রাণ বাঁচানোর তাগিদে দাফন পেছানো কিংবা মরদেহ হিমাগারে রাখা ইসলামী আইনে বৈধ। দীর্ঘ এই বিলম্বকে ইরানি জনগণের আবেগ একীভূত করতে কাজে লাগায় প্রশাসন। খামেনির মৃত্যুকে শিয়া ইমামদের শাহাদাতের সাথে তুলনা করে তারা। অবশেষে 4 মাসের অপেক্ষা শেষ হলো। বহুল প্রতীক্ষিত আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় দাফন প্রক্রিয়া শুরু হয়েছে। দীর্ঘ এই বিলম্ব শুধুমাত্র একটি মরদেহ দাফনের গল্পের অপেক্ষা নয়, বরং চরম চাপের মুখে কিভাবে একটি রাষ্ট্র টিকে থাকে তারই প্রামাণ্য এক দলিল। আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের মধ্য দিয়ে হয়তো একটি গল্পের অবসান হবে, কিন্তু দীর্ঘ এই সময়ে ইরানের ক্ষমতার কেন্দ্র যে বদলে গেছে, মোস্তাবা খামেনি শক্তিশালী না হওয়া পর্যন্ত সেই ধারাবাহিকতায় হয়তো বহাল থাকবে। অনিক রহমান, যমুনা নিউজ। Super spicy flavor Mr. Noodles. Bro, what a chal. খামেনির শেষ বিদায়ের আয়োজনের জন্য 1 সপ্তাহ সময় দিয়েছে যুক্তরাষ্ট্র, এমন দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, সমঝোতার জন্য তেহরান মরিয়া হয়ে আছে। আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী তৈরি করেছি, 2 বিশ্বযুদ্ধ সহ স্নায়ুযুদ্ধও জিতেছি, আমাদের শত্রুদের ইতিহাসে পরিণত করেছি, একদিনে ভেনেজুয়েলাকে হারিয়েছি, ইরান যুদ্ধে এত ভালো করেছি যে তারা আমাদের সাথে সমঝোতা করতে মরিয়া। আমরা ভালো বলেই তাদের 1 সপ্তাহ সময় দিয়েছি খামেনির শেষ বিদায়ের আয়োজনের জন্য। যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। 4th জুলাই উপলক্ষে মাউন্ট রাশমোরে আয়োজন করা হয় আতশবাজির। 50টি রাজ্যে বিশেষ মেলার আয়োজন করা হচ্ছে। আর দিনটি উপলক্ষে বিশেষ ভাষণ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় কমিউনিজমের বিস্তার নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। চোখ ধাঁধানো আতশবাজির প্রদর্শনীতে মাতোয়ারা মাউন্ট রাশমোরের আকাশ। যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই আয়োজন। 1976 সালের 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণাপত্র গৃহীত হয়, যাতে বলা হয় 13টি উপনিবেশ আর ব্রিটেনের অধীন নয়, বরং তারা ঐক্যবদ্ধ, মুক্ত এবং স্বাধীন রাষ্ট্র। এরপর থেকে 4th জুলাই স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়ে আসছে। স্বাধীনতার 250 বছরকে ঘিরে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। স্ট্যাচু অব লিবার্টির পাশ দিয়ে প্রদক্ষিণ করে মার্কিন পতাকাবাহী বিশেষ পালতোলা জাহাজ ও ফেরি। এটি আমাদের 250তম স্বাধীনতা বার্ষিকী, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মুহূর্ত। এই ঐতিহাসিক অভিজ্ঞতার অংশ হতে পেরে এবং পরিবারের সবাইকে নিয়ে উৎসবটি উপভোগ করতে পেরে আমার দারুণ লাগছে। দিনটি উপলক্ষে মাউন্ট রাশমোরে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় দেশটির প্রতিষ্ঠাতাদের স্বপ্ন এবং তাদের দেয়া স্বাধীনতাকে রক্ষা করার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের মাটিতে আবারও নতুন করে কমিউনিস্টরা মাথাচাড়া দিয়ে উঠছে বলে অভিযোগ করেন তিনি। এক প্রজন্ম আগে আমরা স্নায়ুযুদ্ধে কমিউনিজমের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হয়েছিলাম, অথচ আজ আমাদের নিজেদের ভূমিতেই সেই কমিউনিস্টদের পুনরুত্থান হচ্ছে। এ দেশে নতুন করে আসা একটা অংশ এমন এক আদর্শ ছড়াচ্ছে যা আমাদের জীবনযাত্রার সম্পূর্ণ পরিপন্থী। এটি সাধারণ কোনো রাজনৈতিক মতবিরোধ নয়। কমিউনিজম হচ্ছে আমেরিকার স্বাধীনতার জন্য একটি মরণঘাতী হুমকি। দিনটি উপলক্ষে শুভেচ্ছা জানায় নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি। দেশের ভিতরে বর্ণবাদ ও সামাজিক বিভেদগুলোর মুখোমুখি হয়ে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি। এই 250 বছরের মাইলফলক আমাদের 34 কোটি মানুষের একসাথে আসার সুযোগ করে দিয়েছে। আজ সময় এসেছে একে অপরের পাশে দাঁড়ানোর। এছাড়া দেশটির বিভিন্ন রাজ্যে আয়োজন করা হচ্ছে বিশেষ মেলার। সেই সাথে থাকছে বিশ্বের প্রায় 20টি দেশের 60টি ঐতিহ্যবাহী নৌযান নিয়ে বিশাল এক প্রদর্শনী। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। একটা বিরতিতে যাচ্ছি, যমুনা আইডেস্কে একটু পরে ফিরছি। প্রেজেন্টেশন এখনই লাগবে, বস বলেছে পরে। কেন? এখনই দিতে হবে। প্রেজেন্টেশন কালকে দিলেও হবে।
যমুনা এসি ঠান্ডা বেশি। মেরিন মিল্ক সোপ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আছে ফ্রেশ সুজি, ফাইবার, ক্যালসিয়াম আর আয়রন সমৃদ্ধ। হয়ে যাক উৎসবের আনন্দে দারুণ স্বাদের ভাগাভাগি। ফ্রেশ সুজি, হেলদি বেশি, স্বাদেও খুশি। মেহমান, ও নো, আর বাথরুমের এই অবস্থা। গত বছরের ফেস ওয়াশ, তুমি মুখটা লুকিয়ে ফেলো। কিন্তু এই দুর্গন্ধ কিভাবে লুকাবে? গোদরেজ এয়ার পকেট। ওয়াও! এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে ফ্রেশ রাখে 30 দিন পর্যন্ত। গোদরেজ এয়ার পকেট, দুর্গন্ধ তাড়ায়, সুবাস ছড়ায়। আবারও আমন্ত্রণ, যমুনা আইডেস্ক দেখছেন। ঘুরে দাঁড়ানোর এক অবিশ্বাস্য গল্প লিখল শ্রীলঙ্কা। 2022 সালে অর্থনৈতিক বিপর্যয়ের জেরে তীব্র আন্দোলনের মুখে সরকার পতন হয়েছিল দেশটিতে। মাত্র 3 বছরের ব্যবধানে সেই শ্রীলঙ্কাই উচ্চ মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেল। 2025 সালে জিডিপিতে 5% প্রবৃদ্ধি অর্জন করায় আয়ের দিক থেকে দেশটির পুনঃশ্রেণী বিন্যাস করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির সবশেষ সূচকে শ্রীলঙ্কা ছাড়া উচ্চ মধ্যম আয়ের স্বীকৃতি পেয়েছে আরও 4 দেশ। এছাড়া টোগো নিম্ন আয়ের দেশ থেকে পেয়েছে নিম্ন মধ্যম আয়ের দেশের মর্যাদা। করোনার ধাক্কায় স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছিল শ্রীলঙ্কা। 2022 সালে সেই সংকটের জেরে শুরু হয় তীব্র আন্দোলন। ফলাফল রাজাপাকসে পরিবারের শাসনের পতন। অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা সামলে স্থিতিশীল হতে খুব বেশি সময় নেয়নি শ্রীলঙ্কা। মাত্র 3 বছরের ব্যবধানে গতি ফিরেছে দেশটির অর্থনীতিতে। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনায় 2025 সালে তাদের মোট জিডিপি 5% প্রবৃদ্ধি অর্জন করেছে। ফলে দেশটিকে উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের সবশেষ প্রতিবেদনে শ্রীলঙ্কার এই অভাবনীয় উত্থানকে পুনরুদ্ধারের গল্প আখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে, শিল্প খাত, পর্যটন ও আর্থিক সেবা খাতের প্রবৃদ্ধি এবং বৈদেশিক আয় বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দ্বীপরাষ্ট্রটির অর্থনীতি সম্প্রসারণে। শ্রীলঙ্কা ছাড়াও উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে আরও 4 দেশ। এর মধ্যে গত বছর ভিয়েতনামের রফতানি বেড়েছে 15%, যার জেরে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে 8%। বাকি 3টি হলো জর্ডান, ফিলিপাইন ও মাইক্রোনেশিয়া। এছাড়া নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশ হয়েছে টোগো। মূলত মাথাপিছু মোট জাতীয় আয়ের উপর ভিত্তি করে 4টি শ্রেণীতে বিভিন্ন দেশকে ভাগ করে বিশ্বব্যাংক। এবারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে 218টি দেশ ও অর্থনীতিকে। এ তালিকায় বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে শ্রেণীভুক্ত করা হয়েছে। বিশ্বব্যাংক জানিয়েছে, আগামী বছরের জুন পর্যন্ত বৈশ্বিক মানদণ্ড হিসেবে এই শ্রেণীবিন্যাস ব্যবহৃত হবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানের বেসামরিক বিমানকে ইয়েমেনের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছিল সৌদি আরবের যুদ্ধ বিমান, যা প্রতিহত করেছে হুতি, এমন দাবি বিদ্রোহী গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারের। আবারও আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করলে সৌদিকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সৌদি আরবকে সতর্ক করছি, তারা যেন আমাদের আকাশসীমা লঙ্ঘন বা আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসন চালানোর চেষ্টা না করে। পুনরায় এমন কিছু করা হলে কঠোর জবাব দেব। পাল্টা হামলার লক্ষ্য হবে সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনা। সৌদি যুক্তরাষ্ট্রের অন্যায্য অবরোধও কোনোভাবেই মেনে নেবে না ইয়েমেন। বাবা মা হারিয়ে যুদ্ধ বিধ্বস্ত সুদানের হাজার হাজার শিশুর ঠাঁই হয়েছে রাস্তায়। নেই মাথার উপর ছাদ কিংবা একবেলা খাবারের নিশ্চয়তা। ভিক্ষা, দিনমজুরি, এমনকি বর্জ্য সংগ্রহ করে বেঁচে থাকার লড়াইয়ে টিকে আছে এসব শিশু। মানবাধিকার সংস্থাগুলো বলছে, খাবার ও আশ্রয়ের পাশাপাশি যুদ্ধের এই ভয়াবহতা সামাল দিতে তাদের প্রয়োজন জরুরি মানসিক ও সামাজিক সহায়তা। গাড়ির গতি ধীর হতে এগিয়ে যাচ্ছে এক ঝাঁক শিশু। কেউ বা চাচ্ছে পয়সা, কেউ হরেক রকমের সামগ্রী বিক্রির চেষ্টায়। এভাবেই প্রতিদিন যুদ্ধবিধ্বস্ত সুদানের বাবা মা হারানো শিশুরা চালিয়ে যাচ্ছে বেঁচে থাকার লড়াই।
2023 সালে সুদানের সশস্ত্র বাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যকার সংঘাত শুরু হওয়ার পর থেকে গভীর সংকটে উত্তর পূর্ব আফ্রিকার এই দেশটি। এই নৃশংসতার সবচেয়ে নির্মম শিকার শিশুরা। সংঘাতের তীব্রতায় আশ্রয়ের খোঁজে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাযাবরের মতো ছুটছে হাজারো শিশু। কোথাও জায়গা না পেয়ে সড়কেই আশ্রয় নিয়েছে তারা। মুহুর্মুহু হামলা থেকে পালানোর সময় মৃত্যু হয়েছে অনেকের বাবা মার, কেউ বা বিচ্ছিন্ন হয়েছে পরিবার থেকে। পুনরায় পরিবারকে ফিরে পাওয়ার আশাও নেই অনেকের। বাধ্য হয়ে দিনমজুরি, গাড়ি পরিষ্কার করা, জুতো সাফ, মালামাল পরিবহন, এমনকি বর্জ্য সংগ্রহ করে খাবার জুটানোর সংগ্রাম করছে এসব শিশু। যুদ্ধের সময় আমি আমার বাবা মায়ের থেকে আলাদা হয়ে গিয়েছি, তাদের হারিয়ে ফেলি। এরপর অন্যান্যদের সাথে পোর্ট সুদানে চলে আসি। আমার পরিবার, আমার স্কুলের কথা, যুদ্ধের আগের জীবনের কথা খুব মনে পড়ে। কিছু কিছু দিন আমি কাজ খুঁজে পাই না, যেদিন পাই না সেদিন ভাগ্যে খাবার জোটে না। আমি আবার স্কুলে ফিরে যেতে চাই, নিরাপদ কোথাও যেয়ে থাকতে চাই। মানবাধিকার সংস্থাগুলো বলছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আশঙ্কাজনক হারে বেড়েছে এসব শিশুর সংখ্যা। খাদ্য ও আশ্রয়ের পাশাপাশি তাদের প্রয়োজন জরুরি মানসিক ও সামাজিক সহায়তা। নির্যাতন ও সহিংসতায় এসব শিশুর জীবন চরম ঝুঁকিতে বলে মনে করছেন মানবাধিকার সংস্থাগুলো। হাজার হাজার শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অধিকাংশ শিশুই যুদ্ধের সহিংসতায় প্রিয়জনকে হারিয়ে কিংবা বাস্তুচ্যুত হয়ে প্রচণ্ড মানসিক ট্রমায় রয়েছে। খাদ্য ও আশ্রয়ের পাশাপাশি তাদের জরুরিভাবে মানসিক ও সামাজিক সহায়তার প্রয়োজন। এরই মাঝে ভাসমান এসব শিশুকে তাদের পরিবারের সাথে একত্রিত করা, সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ ও ঝুঁকিতে থাকা শিশুদের জন্য আরও উন্নত ব্যবস্থা নিশ্চিতের উপর জোর দেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। নাইজেরিয়ায় ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতায় কমপক্ষে 18 জন নিহত হয়েছে। দেশটির নাইজার রাজ্যের তেগিনা এলাকায় পুড়িয়ে দেওয়া হয়েছে বহু ঘরবাড়ি। আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়েছেন বাসিন্দারা। এদিকে সরকারের বিরুদ্ধে প্রাণহানির প্রকৃত সংখ্যা গোপনের অভিযোগ স্থানীয়দের। পুলিশ জানায় স্থানীয় ফুলানি সম্প্রদায়ের এক ব্যক্তিকে গুলি করে হত্যার জেরে গত সোমবার সহিংসতা ছড়িয়ে পড়ে। পাল্টা হামলা হয় কামুকো সম্প্রদায়ের উপর। এরপর পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। নাইজেরিয়ার কয়েকটি রাজ্যে নিয়মিতই হয় সাম্প্রদায়িক সহিংসতা। আবারও যাচ্ছি বিরতিতে, যেমন আইডেসকে এক্ষুনি ফিরছি। মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। নিজেই উঠতে পারে না, আবার অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। এই চল, আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ভাবি, ভাইয়াকে একটু ঝুঁকে ঝুঁকে রাখবে। তুই এই বসে কি শুরু করলি? মা, আমি তো মা, ও মনে হয় অন্য কারো প্রেমে পড়েছে। হ্যাঁ, প্রেমে পড়েছি। আমি যমুনা বিএলডিসি ফ্যানের প্রেমে পড়েছি। 70% বিদ্যুৎ সাশ্রয় যমুনা বিএলডিসি ফ্যান, যে কোনো ভোল্টেজে একই গতিতে চলতে সক্ষম। তাই যমুনা বিএলডিসি ফ্যানের বাতাসে প্রেমে পড়া যায় অনায়াসে। তাহলে এটা কি? বিদ্যুৎ বিল। সোমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরি সিরাম সোপ বার। আবারও আমন্ত্রণ, যমুনা আইডেস্ক দেখছেন। চীনের হাইনান প্রদেশে
তাণ্ডব চালিয়েছে শক্তিশালী টাইফুন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 6:20 আঘাত হানে টাইফুন মেইজাক। শনিবার দেশটির আবহাওয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে। টাইফুনের সর্বোচ্চ গতি ছিল সেকেন্ডে 23 মিটার। ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য জানা গেছে এবং টাইফুনের প্রভাবে তীব্র ঢেউয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে গভীর সমুদ্রে একটি মাছ চাষ কেন্দ্র। চলতি বছর প্রদেশটিতে 10মবারের মতো আঘাত হানল টাইফুন। এই দুর্যোগের কারণে হাইনানের সকল রুটে বাস ও ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। স্থগিত করা হয় সানিয়া ফিনিক্স আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট। একই দিন ফেরি চলাচল বন্ধের নির্দেশনা দেওয়া হয়। আগামী কিছুদিন অঞ্চলটিতে বজ্রসহ বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভয়াবহ দাবানল ছড়িয়েছে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে। তীব্র তাপপ্রবাহে বনভূমির গাছপালা শুকিয়ে যাওয়ায় দ্রুত আগুন ছড়াচ্ছে। বৃহস্পতিবার এই দাবানলের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা দেখা যায় দক্ষিণের একাধিক বনে। পুড়ে গেছে 1200 হেক্টরের বেশি জমি বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লারা নুনেজ। সবচেয়ে বড় আগুন ছড়িয়েছে সীমান্তবর্তী অড এলাকায়। পুড়ে গেছে 900 হেক্টর জমি। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের 800 কর্মী। আগুন ছড়িয়েছে মার্সেই বিমানবন্দর এলাকায়। তীব্র ধোঁয়া আতঙ্ক ছড়ায় যাত্রীদের মাঝে। বিভিন্ন এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল পর্যটকদের এবং তীব্র দাবদাহের কারণেই এই দাবানল ছড়িয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভয়াবহ দাবানল ছড়িয়েছে পর্তুগালের মধ্যাঞ্চলেও। এরই মধ্যে প্রায় 6000 একর বনভূমি এলাকা পুড়ে গেছে। আগুন ছড়িয়ে পড়েছে লোকালয়েও। ভিসিওর 3টি শহরে আবাসিক এলাকা পুড়ছে। তীব্র বাতাস ও গরমের কারণে ভয়াবহ দ্রুততায় আগুন ছড়াচ্ছে। কয়েকজন আহতও হয়েছেন। এই পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় একটি গ্রামের বাসিন্দাদের। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে 1000 ফায়ার সার্ভিস কর্মী। ব্যবহার করা হচ্ছে প্রায় 300 যান, 8টি বিমান। ইউরোপ জুড়ে চলমান তীব্র দাবদাহের কারণে এই দাবানল ছড়িয়েছে বলে ধারণা করছেন পরিবেশবিদরা। এ ছিল যমুনা আইরিসকের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।